একের পর এক অ্যাপ করেও নাগরিক সেবা বঞ্চিত বন্দর নগরীর বাসিন্দারা। এবার ৩ কোটি টাকা ব্যয় হচ্ছে আমাদের চট্টগ্রাম অ্যাপ। দেশে চিংড়ির উৎপাদন বাড়লেও মধ্যপ্রাচ্য সংকটে কমেছে রপ্তানির ধারাবাহিকতা। তবে স্থানীয় বাজারে মুনাফা চাষিদের। লোডশেডিংয়ে ব্যাহত দেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি পণ্য চামড়া সংরক্ষণ ব্যবস্থা। লোকসানের আশঙ্কা নাটোরের চক বৈদ্যনাথ মোকামের ব্যবসায়ীদের। এবং বন্যায় রাঙামাটিতে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতে ক্ষতি প্রায় ৫১ কোটি টাকা। ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে দুর্গতরা। আর্থিক সহায়তা ও প্রণোদনার দাবি। কেউ হোল্ডিং ট্যাক্স অনলাইনে আদায়, কেউ ট্রেড লাইসেন্স অনলাইনে দিতে, কেউ তেল চুরি ঠেকাতে চালু করেছিলেন মোবাইল অ্যাপ। চট্টগ্রামবাসীর দুর্ভোগের লাগাম টানতে সব মেয়রই ঢাকঢোল পিটিয়ে শুরু করেন আধুনিক সব উদ্যোগ। তবে কর্মকর্তার অনীহা, ব্যবস্থাপনার ঘাটতি, জনবল সংকটে কোনোটিই চালু রাখা সম্ভব হয়নি। সুফল পায়নি নগরবাসী। এই যখন অবস্থা, তখন প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে চালু হয়েছে আমাদের চট্টগ্রাম নামে আরেকটি অ্যাপ। নাগরিক সমস্যা সমাধানে আমাদের চট্টগ্রাম অ্যাপ চালু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। ঘরে বসেই মশার উপদ্রব, বর্জ্য ব্যবস্থাপনা, সড়কবাতি, নালা নর্দমা, পাবলিক টয়লেট, অবৈধ স্থাপনা ও জলাবদ্ধতা সহ 10টি ক্যাটাগরির যে কোনো সমস্যার ছবি তুলে লোকেশন সহ সরাসরি সিটি কর্পোরেশনকে জানানো যাবে। অভিযোগটি কোন পর্যায়ে রয়েছে তাও লাইভ ট্র্যাক করা যাবে। যদিও এমন ডিজিটালাইজেশন উদ্যোগ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নতুন নয়। গেল 9 বছরে এমন অ্যাপ বানানো হয় আরও 2টি, যা উদ্বোধনের কয়েক বছরের মধ্যে মুখ থুবড়ে পড়ে। এখন প্রশ্ন, নতুন এই অ্যাপটির ক্ষেত্রেও কি একই পরিণতি হবে? এর আগের উদ্যোগগুলোতে দেখা গিয়েছিল যে উদ্বোধন করার পর যে বাস্তবায়নের যে প্রক্রিয়াটা, সেটা আসলে ওইভাবে হয়নি। প্রায় 6 মাস সময় নিয়েছে, প্রচুর রিসার্চ করা হয়েছে। প্রথম পর্যায়ে যে ডেভেলপমেন্টটা 1 বছর পর্যন্ত মেনটেনেন্স প্লাস ডেভেলপমেন্টটা, এটা আমাদেরকে ইবিএল সাপোর্ট দিচ্ছে। প্রতিটি প্রকল্পে ব্যয় হয়েছে সরকারি কিংবা করদাতার কোটি কোটি টাকা, কিন্তু অধিকাংশ উদ্যোগেই টেকেনি, সুফল পায়নি নগরবাসীও। তবে মেয়রের দাবি, এবার মুখ থুবড়ে পড়বে না তার উদ্যোগ। হোল্ডিং ট্যাক্স বা ট্রেড লাইসেন্স এগুলো ইনশাল্লাহ আমরা উইদিন শর্ট টাইম নিয়ে আসছি। কাজে ওভারঅল আমার একটা চিন্তাভাবনা আছে, গ্র্যাজুয়ালি আমরা করব। তবে অন্য মেয়রের মতো যে মুখ থুবড়ে পড়বে এটা না। আমি ইনশাল্লাহ এটার জন্য আমার আইটি ডিপার্টমেন্টকে আরও বেশি শক্তিশালী করছি। জনগণের উপকারে না আসলেও প্রকল্প সংশ্লিষ্টরা অনেকেই নিজ স্বার্থে এমন উদ্যোগ নেন বলে দাবি নাগরিক সমাজের। নাগরিক সেবার নামে যে সমস্ত প্রকল্প, অ্যাপস যাই নেওয়া হয়, জনগণের বিন্দুমাত্র কোনো কল্যাণ হয় না, কোনো লাভ হবে না। যারা প্রকল্প নেয় তারা আখের গোছাতে পারে, তাদের লাভের স্বার্থে নেওয়া হয়। 2022 সালে ফেব্রুয়ারিতে অনলাইনে গৃহকর এবং ট্রেড লাইসেন্স জমা দেওয়ার প্রক্রিয়া চালু করেছিল সিটি কর্পোরেশন, কিন্তু রাজস্ব বিভাগের কর্মচারীদের অনীহায় এটি কার্যকর হয়নি। পরে অবৈধ উপায়ে ট্যাক্স আত্মসাৎ করায় অন্তত 3 জনকে চাকরিচ্যুত করা হয়। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। নরসিংদীর মাধবদী পৌরসভার গ্যারেজ থেকে গায়েব কোটি টাকার গাড়ি। অভিযোগ, পৌরসভার গাড়ি চালকদের একটি সিন্ডিকেট 6টি গাড়ি বিক্রি করে প্রায় 2 কোটি টাকা হাতিয়ে নিয়েছে। বিষয়টি নজরে আসার পর 3টি গাড়ি উদ্ধার হলেও এখনও হদিস নেই 3টি গাড়ির। নরসিংদীর মাধবদী পৌরসভার গ্যারেজ, ভেতরে অবহেলায় পড়ে আছে মূল্যবান যানবাহন। গ্যারেজের 5টি গাড়ি পৌরসভার গাড়ি চালক মোস্তফা এবং কামাল সহ একটি চক্র বিক্রি করে দিয়েছে। সম্প্রতি এমন একটি তথ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা আলোচনার জন্ম দিলে তদন্তে নামে পৌর প্রশাসন। তদন্তে দেখা যায় 5টি নয়, মিলছে না 6টি গাড়ি। পরে শিবপুরের ইটাখোলার একটি গ্যারেজ হতে উদ্ধার করা হয় 2টি ডাম্প ট্রাক ও একটি পে লোডার। যদিও গ্যারেজ কর্তৃপক্ষের দাবি, গাড়িগুলো মেরামতের জন্য পাঠিয়েছিলেন সাবেক মেয়র। ওনারা আমার কাছে কাজ দিচ্ছে, মোস্তফা আমাকে নিয়ে গেছে মেয়র সাহেবের কাছে। মেয়র সাহেব আমাকে ওখানে ডাইরেক্ট মেয়র সাহেব আমার কাছে ডিল করছে। আমার সাথে কন্ট্যাক্ট ছিল 8 লক্ষ টাকা, কন্ট্যাক্ট মেয়র সাহেব নিজে করছে। আমি দীর্ঘদিন এই গাড়ি নিয়ে এখানে আমি ভুক্তভোগী। কিন্তু 2টি ট্রাক ও একটি অ্যাম্বুলেন্সের হদিস মেলেনি এখনো। 4-5 বছর আগে অ্যাম্বুলেন্সটা এখানে একবার আসছিল কাজ করার লেগে, আমি দেখছি। তখন আসলে আমি গ্যারেজটা চালাইনি, গ্যারেজটা চালাইছিল রাশেদ।
যখন রাশেদে এই দেনদানা করে ভাইজাকে চলে গেছে তখন আমাদের এক বছর বন্ধ ছিল এখানে। একইভাবে আরও গাড়ি সরিয়ে নেওয়া হয়েছে কিনা এমন প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। খারাপ মহলা প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে রাস্তা খারাপ, কিন্তু এদিকে প্রশাসনের কোনো নজরই নাই। আমরা যে এত করে বলতাছি যে আমাদের পৌরসভা ঠিক করে দেবো, রাস্তাঘাট ঠিক করে দেবো, কোনো এদের কোনো মাথা ব্যথা নাই। তবে পৌরসভার কয়টি গাড়ি আছে সে তথ্যই নেই স্টোর কিপারের কাছে। আমি এমনিতে স্টেশনের মালামাল এগুলো সব সংরক্ষণ করি। গাড়ির রেজিস্টার কখনো দেওয়া হয় না বা এই সম্বন্ধে আমি জানি। এই ঘটনা তদন্তে 5 সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। প্রতিবেদন পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর প্রশাসকের। এটা আসলে খুবই মানে অ্যালার্মিং যে সরকারি সম্পত্তি এভাবে মানে বেহাত হয়ে যাবে। যেহেতু 5 আগস্টের আগে এই ধরনের ঘটনা ঘটেছে, আমি যেহেতু দায়িত্বে আছি, আমার কাছে বিষয়টা নজরে এসেছে। আমি বিধি মোতাবেক সর্বোচ্চ যেই কঠোর ব্যবস্থা নেওয়া সেটা অবশ্যই নিব। সরকারি সম্পত্তি দ্রুত উদ্ধারের পাশাপাশি জড়িতদের আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। টিবিসি নিউজ ডেস্ক। দেশে চিংড়ির উৎপাদন বাড়লেও কমছে রপ্তানির ধারাবাহিকতা। সংশ্লিষ্টদের মতে স্থানীয় বাজারে তুলনামূলক ভালো দাম পাওয়ায় রপ্তানি বিমুখ হয়েছেন অনেক চাষি। অন্যদিকে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক অস্থিরতার প্রভাবে বৈশ্বিক বাণিজ্য ও ভোক্তা চাহিদায় পড়েছে নেতিবাচক প্রভাব। এর ফলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের হিমায়িত চিংড়ি রপ্তানিও চাপের মুখে। দেশের অন্যতম প্রধান রপ্তানি পণ্য হিমায়িত চিংড়ি, যা সাদা সোনা নামেও পরিচিত। দেশের মৎস্য রপ্তানি আয়ের প্রায় ৭৬% আসে এই খাত থেকে। কিন্তু সম্ভাবনাময় এই শিল্পের টানা 2 অর্থবছর ধরেই রপ্তানি কমেছে ২,০০০ মেট্রিক টন, আর এতেই বৈদেশিক মুদ্রার আয়ও কমেছে $২২ মিলিয়ন। এই অবস্থায় আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী মানসম্মত চিংড়ি উৎপাদনে সরকারি সহায়তা ও নীতিগত উদ্যোগ আরও বাড়ানোর দাবি খুলনা চিংড়ি বণিক সমিতির। ঘের মালিক পর্যন্ত যাদের সহযোগিতাটা পায়, আর তাদের ঘের মালিকদের কম ইন্টারেস্টে তাদের কিছু লোনের ব্যবস্থা করলে কম সুদে চাষের প্রতি আকৃষ্ট হবে। অন্যদিকে মৎস্য অধিদপ্তরের তথ্য বলছে, প্রান্তিক খামারিদের প্রশিক্ষণ ও কারিগরি সহায়তায় 2025-26 অর্থ বছরে উৎপাদন বেড়েছে। চাষিদেরকে বিভিন্ন প্রণোদনা দিয়েছি, পাশাপাশি চাষিদেরকে গুড অ্যাকোয়াকালচার প্র্যাকটিস এবং উন্নত পদ্ধতিতে চিংড়ি চাষের উপর প্রশিক্ষণ এবং পরামর্শ সেবা প্রদান অব্যাহত আছে। তবে এই তথ্যের সঙ্গে একমত নন রপ্তানিকারকরা। মৎস্য অধিদপ্তর বলছে উৎপাদন বেড়েছে, এটার সাথে আমরা বরাবরই দ্বিমত পোষণ করি। কারণ জানেন, সাস্টেনেবল কোস্টাল ফিশারিজ ডেভেলপমেন্টের একটা প্রজেক্ট এসেছিল ওয়ার্ল্ড ব্যাংকের, যেখানে 2500 কোটি টাকা খরচ করা হয়েছে এই খাতের উন্নয়নের জন্য। আসলে সেই টাকাটা টোটাল লোপাট হয়ে গেছে। তো এটা হচ্ছে শাক দিয়ে মাছ ঢাকার মতো। অর্থনীতিবিদরা বলছেন, বৈদেশিক মুদ্রা অর্জনের এই সম্ভাবনাময় খাতকে টিকিয়ে রাখতে সরকারকে বাজার সম্প্রসারণ এবং রপ্তানি বান্ধব নীতিতে জোর দিতে হবে। সরকার যদি নিজস্বভাবে কিছু প্রণোদনার ব্যবস্থা করে, আন্তর্জাতিক বাজারে ব্র্যান্ডিংটা বাড়ানো হয় এবং ব্যবসায়ীরাও তাদের স্ট্যান্ডার্ড বজায় রেখে যদি আমাদের প্রোডাক্টগুলো সেভাবে সাপ্লাই দিতে পারে, তাহলে আমার মনে হয় খুব দ্রুত আমরা এই সমস্যার সমাধান করতে পারব। চিংড়ি শিল্পের হারানো গতি ফিরিয়ে এনে রপ্তানি ও বৈদেশিক মুদ্রার আয় বাড়াতে কার্যকর পদক্ষেপ নেবে সরকার, এমন প্রত্যাশা খাত সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক। নাটোরের লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে দেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি পণ্য চামড়া সংরক্ষণ ব্যবস্থা। প্রতিদিন গড়ে 6 থেকে 7 ঘন্টা বিদ্যুৎ না থাকায় নষ্ট হচ্ছে কাঁচা চামড়া। জেলায় দেশের দ্বিতীয় বৃহত্তম কাঁচা চামড়ার মোকাম চক বৈদ্যনাথের ব্যবসায়ীরা বলছেন, দ্রুত বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি না হলে এই রপ্তানিমুখী শিল্প আরও ক্ষতির মুখে পড়বে। নাটোরে চক বৈদ্যনাথ চামড়া মোকামে বিভিন্ন জেলা থেকে আসা কাঁচা চামড়া সংগ্রহ, বাছাই, লবণজাত ও সংরক্ষণ করা হয়। এবার কোরবানির ঈদে 15 থেকে 20 লাখ পিস চামড়া সংগ্রহের আশা করেছিলেন ব্যবসায়ীরা, তবে সেই লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। মরার ওপর খাড়ার ঘা, ঘন ঘন লোডশেডিংয়ে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে চামড়া সংরক্ষণ কার্যক্রম। লবণ লাগানো বা দেখাশোনা বিভিন্ন কাজ থাকে, বিদ্যুতের অভাবে চরম একটা দুর্ভোগ। কারেন্ট থাকে না, এই কারেন্টের কারণে আর কি লবণ করা ঠিক মতন হয়নি, জন্য চামড়াগুলো বেশি নষ্ট হয়েছে। বিদ্যুৎ না থাকার কারণে লেবাররা কাজকাম করতে পারতেছে না, মহাজনেরা মাল দেখতে পারতেছে না, এতে অনেক সমস্যা।
কাঙ্ক্ষিত দাম না পাওয়ার পাশাপাশি বাড়ছে লোকসানের শঙ্কা। লোডশেডিং এর কারণে যারা ব্যবসায়ীরা আছে প্রায় কোটি টাকা খরচ করতে হচ্ছে। এই ক্ষতিগ্রস্ত দায়ভার কে নেবে? 300 টাকার বিল আসছে 3000 টাকা। এই বিলটা ভৌতিক বিল কেমনে আসে এটা আমার জানা নাই। বিদ্যুৎ না থাকার কারণে আমাদের চামড়ার কাজে লেবাররা মাল লবণ করতে পারে নাই। কোম্পানিরা যখন আসে তখন চামড়া দেখতে আলো অন্ধকারে মালের যাচাই নিয়ে বিভ্রান্তি। দ্রুত বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি না হলে এই গুরুত্বপূর্ণ শিল্প আরও ক্ষতির মুখে পড়বে জানান ব্যবসায়ীরা। যখন আমাদের চামড়া বেচা কিনা শুরু হবে সেই সময় থেকে লোডশেডিং ধীরে ধীরে বেড়ে যায়। আমাদের যে একটা কাঙ্ক্ষিত লক্ষ্য ছিল সেই লক্ষ্য অর্জনে আমরা ব্যর্থ হয়েছি। আগামী কুরবানিতে এই ধরনের সমস্যার সম্মুখীন যেন আমরা না হই, তারা যেন এটার প্রতি সচেষ্ট থাকে। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে প্রতিদিন গড়ে 6 থেকে 7 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়। গেটের ত্রুটিজনিত কারণে 2.5 ঘন্টা এবং অন্যান্য লোডের ঘাটতির কারণে 3 ঘন্টা, টোটাল 5.5 ঘন্টা লোডশেড আমাদেরকে দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করতেছি যেহেতু চামড়া রপ্তানিজাত পণ্য, তো তাদেরকে যতটুকু ভালো বিদ্যুৎ দেওয়া যায় সেটা আমাদের চেষ্টা আছে। এ অবস্থায় জেলা প্রশাসক দ্রুত বিদ্যুৎ সংকট নিরসনের আশ্বাস দিলেন। ঈদুল আজহার সময়টাতে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ প্রদান করা হয়েছে এবং এই ধারা যাতে অব্যাহত থাকে এই জন্য আমরা ইতিমধ্যেই জিএম পল্লী বিদ্যুৎকে নির্দেশনা দিয়েছি। সংশ্লিষ্টরা বলছেন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হলে বাঁচবে হাজারো ব্যবসায়ী ও শ্রমিকের জীবিকা। ডিবিসি নিউজ ডেস্ক। দেশের কয়েকটি নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় আগামী কয়েকদিনের মধ্যে 14 জেলায় স্বল্পমেয়াদী বন্যা ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টি আর উজানের ঢলে রবিবার রাত থেকে আবারও বাড়ছে তিস্তার পানি, তবে এখনও বিপদসীমা অতিক্রম করেনি। এরই মধ্যে নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলোতে পানি প্রবেশ করেছে। নীলফামারীতে রাতে বৃষ্টি অব্যাহত থাকায় তিস্তা তীরবর্তী রাস্তাঘাট সহ নিচু এলাকাগুলোতে কিছুটা জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অন্যদিকে ধরলা ও দুধকুমার নদের পানিও বাড়ছে। আগামী কয়েকদিনের মধ্যে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামে স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সময়ে সিলেট ও সুনামগঞ্জেও বন্যার শঙ্কা আছে। এছাড়া প্লাবিত হতে পারে যমুনা ও ব্রহ্মপুত্রের তীরবর্তী এলাকা। রাত থেকে আবারও তিস্তায় পানি বাড়ছে। এর মধ্যে কিছু কিছু নিম্নাঞ্চলে পানি ঢুকছে। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে নীলফামারী থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী ওয়ালি মাহমুদ সুমন। সুমন, এখনো কি বৃষ্টি হচ্ছে কিনা, তিস্তায় পানি বেড়ে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে, সেখানকার ভোগান্তি, সবশেষ চিত্র জানাবেন বিস্তারিত। সাথে শুরুতেই আপনাকে একটু জানিয়ে রাখি যে গত 19 জুন থেকে পানি বৃদ্ধি শুরু হয়েছে নীলফামারী তিস্তা অঞ্চলে এবং এখন পর্যন্ত পানি ওঠানামা করছে। আমরা এই বিষয়ে নীলফামারীর যে তিস্তা তীরবর্তী মানুষ আছে তাদের সাথে কথা বলছি। তারা আসলে তাদের যেটা অভিযোগ যে পানি বৃদ্ধি পেলেও তাদের যেমন ভোগান্তি, পানি কমে গেলেও কিন্তু তাদের ভাঙনের একটা ভোগান্তি থাকে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ড বলছে যে তিস্তা পাড়ের যে পানি বৃদ্ধির বিষয়টি এটা তারা সবসময় নজরে রাখছে এবং পানি কমে গেলে যে ভাঙনের একটা তীব্রতা থাকে সেটা মোকাবেলার জন্য কিন্তু তারা সবসময় প্রস্তুত রয়েছে। তিস্তা পাড়ের মানুষ যেটা বলছে যে আসলে তিস্তার যে পানি বৃদ্ধির বিষয়টা এটা একটু পানি উজানে ঢল আসলেই কিন্তু তাদের যে তীরবর্তী যে অঞ্চলগুলো সেগুলো কিন্তু পানি প্রবেশ করে। এর কারণ হিসাবে তারা জানাচ্ছে যে দীর্ঘদিন ধরে নদীর গর্ভে পলি জমে জমে তলপেট উঁচু হয়ে গেছে এবং এই উঁচু হওয়ার কারণেই কিন্তু পানিগুলো নদীর তীরের সাইডগুলোতে যে বসত বাড়িগুলো আছে সেগুলোতে প্রবেশ করছে। এতে ফসলি জমিগুলোর যেমন ক্ষয়ক্ষতি হয়, তেমনি কিন্তু এই তীরবর্তী অঞ্চলের পানিবন্দী অবস্থায় এক পর্যায়ে থাকতে হয়। এতে আসলে চরম ভোগান্তিতে যারা যে বিষয়টা হয় সেটা হচ্ছে যে শিক্ষার্থী যারা, কোমলমতি শিক্ষার্থী যারা, তাদের স্কুল যাওয়া আসার একটা বিষয় থাকে, তারা স্কুলে যেতে পারে না এবং আরো বেশি ভোগান্তি হয় যারা এখানে বয়োজ্যেষ্ঠ রয়েছে তাদের চিকিৎসা ব্যবস্থায়। কারণ এখানে পানিবন্দী যখন তারা হয়ে থাকে তখন সেখানে না কোনো চিকিৎসা ব্যবস্থার ডক্টর বা ওষুধপত্র নেওয়া বা তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া, এই বিষয়গুলো থেকে তাদেরকে দূরে থাকতে হয়। প্রায় সময় তাদেরকে বিনা চিকিৎসায় মারা যেতে হয়। এই অভিযোগগুলো কিন্তু এই তিস্তাপাড়ের মানুষের সবসময় রয়েছে। আর এই নদী তীরবর্তী যেই পানি বৃদ্ধি, পানি কমা, এই বিষয়গুলো নিয়ে বারবার আলোচনা হচ্ছে। তিস্তা মহাপরিকল্পনার বিষয়ে উঠে আসছে। তিস্তা মহাপরিকল্পনা আসলে সুদৃঢ় একটা বিষয়। এটা আসলে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সুনির্দিষ্ট নির্দেশনা আসেনি। তবে
তিস্তা পারে মানুষের চাওয়া হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা আসার আগেই তাদের যেন এই নদীর পানি বৃদ্ধি বা তাদের যে ভোগান্তি, এই ভোগান্তি থেকে নিরসন, তাদের স্থায়ী একটা স্থায়ী বাঁধ দরকার এবং নদীর পরবর্তী পানি কমার পরে যে ভাঙন, এই ভাঙন রোধে তাদের কার্যকরী একটা পদক্ষেপ দরকার। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি। আবহাওয়া পূর্বাভাসগুলো বলছে যে বন্যার আশঙ্কা রয়েছে, কিন্তু স্থানীয়ভাবে তারা বলছে যে আজ সকাল 9টা পর্যন্ত পানি কিছুটা বৃদ্ধি পেলেও পানি আবার কমতে শুরু করবে 9টার পর থেকে। সাথী, নীলফামারী থেকে এই ছিল সর্বশেষ তথ্য। ধন্যবাদ সুমন। ডিবিসি সারা বাংলায় এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।